সাইমুম সিরিজ 2 অপারেশন তেল আবিব 2:13 একটা মিলিটারি গানবোট চলছে ভূমধ্যসাগর ধরে পূর্বে ফিলিস্তিন উপকূলের দিকে। গানবোটের ড্রাইভিং চেয়ারে আহমদ মুসা। তার সামনে পার্টিশন আনফোল্ড করা উন্মুক্ত কেবিনে বসে আছে এমিলিয়া ও নিনা নাদিয়া পাশাপাশি। পাশেই একটু সরে বসে আছে খতিব আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান। মিলিটারি গানবোটটি অত্যাধুনিক। ডেকের দুপাশেই ক্ষেপণাস্ত্র লঞ্চার, আর কেবিনের ছাদে বিমান বিধ্বংসী কামান। বোটটি দখল করে রাত 3:30টায় তারা বোটে উঠেছে। মিলিটারি বোটটি বাধা ছিল প্রেসিডেন্ট প্রাসাদের দক্ষিণ পূর্ব কোণের একটা ছোট্ট গোপন জেটিতে। জরুরি অবস্থায় ব্যবহারের জন্য এ ধরনের বোট প্রেসিডেন্ট প্রাসাদের উপকূলে আরও কয়েকটি আছে। সবসময় একজন সেনা অফিসার ও সেনাক্লু থাকে জরুরি অবস্থায় দায়িত্ব পালনের জন্য। নিনা নাদিয়াই এ বোটটা দখল করেছিল। সে ঘাটে গিয়ে তার কার্ড দেখিয়ে সেনা অফিসার ও সেনাক্রুকে ডাকে। তারা এলে নিনা নাদিয়া রিভলভার তাদের দিকে তাক করে বলে, আপনাদের অ্যারেস্ট করা হল। এ সময় আহমদ মুসা সেখানে আসে এবং তাদের দুজনকে পিছমোড়া করে বেঁধে ফেলে। মুখে কাপড় গুজে তাদের চিৎকার করার পথ বন্ধ করে দেয়। আহমদ মুসা গানবোটে উঠে সব পরীক্ষা করে দেখে বলে, সব ঠিক আছে, জ্বালানিও যথেষ্ট রয়েছে, আমরা স্টার্ট করতে পারি। মিনা নাদিয়া এমিলিয়াকে হাত ধরে গানবোটে তুলে দেয়। শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমানকে সম্মানের সাথে বোটে তুলে নেয় আহমদ মুসা। নিনা নাদিয়া দাঁড়িয়েছিল নিচে। আহমদ মুসা দাঁড়িয়েছিল বোটে। তার পেছনে এমিলিয়া ও শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান। নিনা নাদিয়ার মুখ ভারী, চোখে মুখে একটা বিমূঢ় ভাবও। চুপচাপ দাঁড়িয়েছিল সে। দাঁড়িয়ে কেন? উঠুন তাড়াতাড়ি, বলেছিল আহমদ মুসা। আমি উঠব? কোথায় যাব আমি? বলেছিল নিনা নাদিয়া। ভাঙা কান্নারুদ্ধ তার কণ্ঠ। কেন? আমাদের সাথে, আমরা যেখানে যাচ্ছি সেখানে, বলেছিল আহমদ মুসা। কিন্তু এখানেই তো আমার সব, বলেছিল নিনা নাদিয়া। কাঁপছিল তার কণ্ঠ। আহমদ মুসা একটু ভাবল, বলল, মিস নিনা নাদিয়া, আপনি এখন আর সে নিনা নাদিয়া নন। এখানে যারা আছে ইতোমধ্যেই তাদেরকে আপনি পরিত্যাগ করছেন। প্লিজ আপনি আসুন। দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছিল নিনা নাদিয়া। কাঁদতে কাঁদতেই বলেছিল, আমি আমারই বিরুদ্ধে গিয়েছি। না মিস নিনা নাদিয়া, বিরুদ্ধে নয়, আপনি নিজের পক্ষেই কাজ করেছেন। আপনি যা করেছেন নিজের বিরুদ্ধে গিয়ে কেউ তা করতে পারে না, বলেছিল আহমদ মুসা নরম সুরে। নিনা নাদিয়া পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে এসেছিল বোটে। এখন একেবারেই স্বাভাবিক নিনা নাদিয়া। নানা রকম গল্প চলছিল এমিলিয়া ও নিনা নাদিয়ার মধ্যে। মাঝখানে দু একটা কথা বলছিল আহমদ মুসা। শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ফজরের নামাজের পর তসবি নিয়ে বসেছিল। ঘণ্টাখানেক পর সহজ হয়ে বসে মাঝে মাঝেই আহমদ মুসার সাথে কথা বলছিল সে। একসময় শেখ আবদুল্লাহ আব্দুর রহমানই নিনা নাদিয়াকে প্রশ্ন করল, তোমার সম্পর্কে কিছুই জানা হল না মা? নিনা নাদিয়া তাকালো আহমদ মুসার দিকে। মিস নাদিয়া সম্পর্কে আমিই বলছি জনাব, বলে আহমদ মুসা নিনা নাদিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে প্রিজন সেলে প্রবেশ পর্যন্ত সব কথা বলল। নিনা নাদিয়ার দিকে এমিলিয়ার বিস্ময় মিশ্রিত সম্মান ও শ্রদ্ধার দৃষ্টি। শেখ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, মা, তুমি আল্লাহর তরফ থেকে আমাদের জন্যে সাহায্য হিসেবে এসেছ। তুমি এখন আমাদের অবিচ্ছেদ্য অংশ মা। আল্লাহ তোমার মহান কাজের জন্যে অশেষ যাজা দান করুন। শুভ্র চুল, শুভ্রত দাড়ি এবং শক্ত দৈহিক গড়নের মানুষ শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান। চোখ মুখ থেকে পবিত্রতা যেন ঠিকরে পড়ছে। মনে স্বর্গীয় ভাব জাগায় এই চেহারা। নিনা নাদিয়া মাথা নিচু করে বাউ করে শ্রদ্ধা জানালা শেখ খতিবকে। বলল, জনাব, প্রার্থনা করুন আমি যা ছেড়ে দিয়েছি, যা আমি গ্রহণ করেছি, তা যেন আমাকে শান্তি দেয়।
ভারী কণ্ঠ নিনা নাদিয়ার। আল্লাহ তোমাকে তোমার ইচ্ছাকে কবুল করুন মা, বলল শেখ খতিব আবদুল্লাহ। নিনা নাদিয়া আবার বাউ করে শ্রদ্ধা জানাল শেখ খতিব আবদুল্লাহকে। মিস নিনা নাদিয়া, আমার একটা কৌতূহল, বলল আহমদ মুসা। নিনা নাদিয়া তাকাল মুগ্ধ দৃষ্টিতে আহমদ মুসার দিকে। বলল, কি কৌতূহল বলুন। আমি আপনাকে বাঁচিয়েছিলাম, আমাকে আপনি বন্দিদশা থেকে মুক্ত করলেন, কিন্তু মুক্ত করার পর ধরিয়ে দেওয়ার জন্যে নিরাপত্তা বিভাগকে আমার কথা বলেছিলেন। পরে আবার মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচালেন এবং এমিলিয়া ও খতিব মহোদয়কে উদ্ধার কাজে সহযোগিতা করলেন। কেন আপনি এমনটা করলেন? খুব কৌতূহল আমার এটা জানার জন্যে। গম্ভীর হল নিনা নাদিয়া। বলল, আপনার কৌতূহল খুবই স্বাভাবিক। আমি আন্তরিকতার সাথে আপনাকে মুক্ত করেছিলাম, কিন্তু যখন শুনলাম আপনি আমাদের বন্দীদ্বয়কে মুক্ত করতে চান এবং আমার কাছ থেকে বন্দীরা কোথায় আছে জেনে নিলেন, তখন একটা প্রতিক্রিয়া হয়েছিল আমার মনে। আমার মনে অপরাধবোধ সৃষ্টি হয়েছিল এই ভেবে যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে দুজন বন্দী, যাদের বিনিময়ে বড় কিছু পাওয়ার আশা করছি, তাদেরকে মুক্ত করতে আমি সাহায্য করেছি। এই চিন্তাতেই আমি বিষয়টা তৎক্ষণাৎ জানিয়ে দিই সিনবেতের প্রধান জেনারেল শামিল এরফানকে। তারপর আবার আপনাকে বাঁচিয়েছি বলছেন, কিন্তু আমি তখন আপনাকে বাঁচাইনি, বাঁচিয়েছি আহমদ মুসাকে। আহমদ মুসাকে বাঁচিয়েছি, সেজন্যে বন্দীদের উদ্ধারের জন্যে আহমদ মুসাকেই সাহায্য করেছি, বলল নিনা নাদিয়া। বিস্ময় আহমদ মুসার চোখে, অপার বিস্ময় এমিলিয়ার চোখেও। বলল সে, বুঝলাম না তোমার কথা। তুমি তাকে বাঁচাওনি, বাঁচিয়েছ আহমদ মুসাকে। তিনিও আহমদ মুসা তো ভিন্ন সত্তা নন। তা ঠিক, কিন্তু তাকে আমি বাঁচাতে যেতাম না যদি তার নাম আহমদ মুসা না শুনতাম, বলল নিনা নাদিয়া। বিস্ময় সবার চোখে, আহমদ মুসার চোখেও। বলল আহমদ মুসা, নামটাকে আপনি বাঁচাতে গেলেন কেন? নিনা নাদিয়া তার মুখ নিচু করল, বলল, আহমদ মুসা নামের সাথে আমার জীবনের একটা মর্মান্তিক স্মৃতি জড়িত। তাই মৃত্যুর মুখে উপস্থিত তার নাম যখন আহমদ মুসা শুনলাম, তখন সেই স্মৃতি এসে আমাকে পাগল করে তুলেছিল। সবকিছু ভুলে আমি তাকেই বাঁচাতে গিয়েছিলাম এবং আক্রমণে আসার জন্যে তাকে রিভলভার সরবরাহ করেছিলাম। খুব কৌতূহল সেই স্মৃতি সম্পর্কে যার সাথে আহমদ মুসার নাম জড়িত। আমি কি এ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, বোন? বলল এমিলিয়া। না, জিজ্ঞেস করতে পারার মতো ওটা কোনো প্রাইভেট ব্যাপার নয়, বলে থামল নিনা নাদিয়া। মাথা নিচু করল, বলল, সে আমার জীবনের এক দুর্ভাগ্যের কাহিনী। ইসরায়েলে আমার জন্ম। আমি মুসলিম পিতা ও ইহুদি মাতার সন্তান। বড় হয়ে জেনেছি আমার পিতা ওমর আবদুল্লাহ ফিলিস্তিন মুক্তি আন্দোলনের একজন আন্ডারগ্রাউন্ড কর্মকর্তা ছিলেন, আর মা ছিলেন ইসরায়েল গোয়েন্দা সংস্থার একজন অফিসার। পরিকল্পনা করেই মাকে আমার পিতার প্ল্যান্ট করা হয়। পিতার মাধ্যমে ফিলিস্তিন জনশক্তি ও নানা গোপন তথ্য জোগাড় করে ইসরায়েলি গোয়েন্দা বিভাগকে সরবরাহ করাই ছিল আমার মায়ের কাজ। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি মা সর্বদা আমাকে আমার পিতা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। শিশুকালে আমার মা আমাকে রেখেছেন ডে কেয়ার সেন্টারে, একটু বড় হলে আবাসিক কিন্ডারগার্টেনে, আরও বড় হলে মা আমাকে পাঠিয়ে দেন তেল আবিবে। আমি তেল আবিবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করি। ছুটিতে বাড়ি যেতাম, তখনও দেখেছি আমি পিতার সাথে গল্পগুজব করার মতো এক্সক্লুসিভ সুযোগ পাইনি। সে সুযোগ মা আমাকে দেননি। কার্যত মা আমাকে ইহুদি হিসেবেই গড়ে তোলেন। আমার পিতা সব সময় বাইরে ব্যস্ত থাকতেন বলে এসব কোনো খবর তিনি রাখতেন না। মায়ের ওপরই নির্ভর করতেন সব ব্যাপারে। আমার চিন্তা ও মন মানসিকতা ছিল ইহুদিদের পক্ষেই। মুসলমানদের আজাদি চিন্তা আমার বিদ্রোহ বলে মনে হতো। পিতা এসবের কিছুই জানতেন না। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন।
আমার বেপরোয়া খরচে মা অনেক সময় রাগ করতেন। পিতা মাকে বুঝাতেন, নাদিয়াই তো আমাদের সংসার, সংসারের সবকিছু তো তার জন্যে, ওর মনে কোনো কষ্ট দিও না। পিতার এই ভালোবাসাকে কোনো দিনই মূল্য দেইনি। তারপর এলো সেই মর্মান্তিক দিন। আমি সেদিন বাড়িতে ছিলাম। পিতা শরীর খারাপ লাগছে বলে ঘুমাতে গিয়েছিলেন। মা ও আমি বসে টিভি দেখছিলাম। মাকে একটু অস্থির বলে মনে হচ্ছিল। একটু পরপর ঘড়ি দেখছিলেন তিনি। একসময় বলে উঠলেন, মা, তুমি ঘুমাতে যাও, আমাকে একটু অফিসে যেতে হবে। আমি জানতাম মা একটি তথ্যকেন্দ্রে কাজ করেন। তথ্যকেন্দ্রের কাজ ২৪ ঘণ্টা চলে। পরে জেনেছিলাম তথ্যকেন্দ্রটি আসলে গোয়েন্দা অফিস। মা চলে গেলে আমি শুতে চলে গেলাম। চিৎকার ও কথাবার্তায় আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বাইরে গেলাম। বাড়ির ভেতরে আমার পিতা হাত পা বাঁধা অবস্থায়। তার উপর অমানুষিক নির্যাতন চলছে। তার দেহ রক্তাক্ত। তার হাতে পায়ের আঙুলে সূচ ফোটানো হচ্ছে। চাকু দিয়ে তার গায়ের চামড়া কেটে নেওয়া হচ্ছে। একজন তাকে অবিরাম জিজ্ঞাসা করে চলেছে, মুসলিম কমান্ডোদের যে গোপন তালিকা তুমি আজ পেয়েছ, এবং নেটওয়ার্কের যে প্ল্যান পেয়েছ, সেটা আমাদের দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। অন্যদিকে আমার পিতা বলে চলেছেন, সে তালিকা ও নেটওয়ার্ক প্ল্যান তোমরা পাবে না, তোমরা যা ইচ্ছা করো। পিতার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে চলল। আমি ছুটে গেলাম আম্মার ঘরে, তিনি আছেন কিনা দেখার জন্যে। দেখলাম তার বেড শূন্য। অর্থাৎ তিনি তখনও ফেরেননি। আমি কি করব ভেবে পেলাম না। দেখলাম বাইরে বেরোনোর গেটে ৪ জন ইসরায়েলি পুলিশ। আমি গিয়ে কিছু বলতে পারব না, তা আমার কাছে পরিষ্কার। রাগ হল পিতার প্রতি। কেন তিনি মুসলমানদের জন্য কাজ করেন? কেন তিনি তালিকাটা ও নেটওয়ার্ক প্ল্যান ওদের দিয়ে দিচ্ছেন না? এদিক থেকে আমার পিতাকে তারা অপরাধী মনে করে, বিদ্রোহী ও ষড়যন্ত্রকারী বলে মনে করে। সুতরাং শাস্তি তো তারা দেবেই। একজন চিৎকার করে উঠল, চেষ্টা করে লাভ নেই, হারামজাদা, মুখ খুলবে না, শেষ করে দে তাকে। একজন ক্রুব্ধ মানুষ ছুরি নিয়ে ছুটে গিয়ে আমার পিতাকে এলোপাতাড়ি কোপাতে লাগল। আরেকজন গিয়ে তার বুকে ছুরি বসিয়ে দিল। আমি চিৎকার করে চোখ বুজলাম। শুনতে পেলাম পিতার কণ্ঠ। তিনি সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলছেন, তোমাদের দিন শেষ ইসরায়েলিরা! আহমদ মুসা এসেছে! আহমদ মুসা! আহমদ মুসা! তিনি আল্লাহর তরফ থেকে সাহায্য স্বরূপ এসেছেন। তিনি বিজয়ী হবেন, তোমরা পরাজিত হবে। শোনো, তোমরা শোনো, শুনে যাও, আহমদ মুসা বিজয়ী হবেন। তিনি নতুন প্রভাত আনবেন। একসময় থেমে গেল পিতার কণ্ঠ। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। দেখলাম ওরা কেউ কোথাও নেই। নেতিয়ে পড়ে আছে আমার পিতার দেহ। আমি ছুটে গেলাম। পিতা তখন জীবিত নেই। আমি আছড়ে পড়লাম পিতার রক্তমাখা বুকের ওপর। হঠাৎ মনে হল পিতাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এ কথা শোনার জন্যে তখন তিনি বেঁচে নেই। কণ্ঠরুদ্ধ হয়ে গেছে নীনা নাদিয়ার। তার দুচোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল অবিরামভাবে। এবার সে কান্নায় ভেঙে পড়ল। সবারই চোখ ভিজা। অশ্রু গড়িয়ে পড়ছিল আহমদ মুসার চোখ থেকেও। কে কাকে সান্ত্বনা দেবে? একটু পর চোখ মুছে মাথা তুলল নীনা নাদিয়া। বলতে লাগল ভাঙা কণ্ঠে, পিতার মৃত্যুর পর আমরা স্থায়ীভাবে উঠে গেলাম তেল আবিবে। লেখাপড়া শেষ করে মায়ের তাকিদেই ইসরায়েলি গোয়েন্দা বিভাগে যোগ দিলাম। মা বিয়ে করলেন একজন গোয়েন্দা অফিসারকে। সব ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার সৎ পিতা গোয়েন্দা প্রধানের মুখে
আহমদ মুসার নাম শুনলাম। তখন ভুলে যাওয়া পিতা আমার সামনে হাজির হলেন। আহমদ মুসা বিজয়ী হবেন, এই শব্দ আমার কানে বজ্রের মতো বাজতে লাগল। যখন দেখলাম আমার পিতার সেই আহমদ মুসা মৃত্যুর মুখে এবং পরাজিত হতে চলেছে আমারই সৎপিতা গোয়েন্দা প্রধান জেনারেল শামিল এরফানের হাতে, তখন আমি যেন পাগল হয়ে গেলাম। মনে হল আমার পিতার সেই আহমদ মুসাকে বাঁচানো, তাকে বিজয়ী করা আমার একমাত্র কাজ। পিতার দেয়া কাজ তার সন্তানের একমাত্র দায়িত্ব। মনে হল আমি মুসলিম মুক্তিসংগ্রামী ওমর আবদুল্লাহরই সন্তান। আমার আর কিছু পরিচয় নেই। এই পরিচয়ের কথা মনে হতেই আমি গুলি করেছিলাম আমার সৎপিতা জেনারেল শামিল এরফানকে। আবেগরুদ্ধ হয়ে থেমে গেল নিনা নাদিয়ার কণ্ঠ। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সিনবেদ প্রধান জেনারেল শামিল এরফান আপনার সৎপিতা? বলল আহমদ মুসা, তার কণ্ঠে বিস্ময়। হ্যাঁ, আমার পিতার মৃত্যুর 1 বছর পর আমার মা তাকে বিয়ে করেন, বলল নিনা নাদিয়া। কণ্ঠ তার ভারী। এমিলিয়া নতমুখী নিনা নাদিয়ার কাঁধে হাত রাখল, বলল, একটা অসম্ভব কাজ আপনি করেছেন। আপনার মা বেঁচে আছেন নিশ্চয়? হ্যাঁ, বেঁচে আছেন। তিনি গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র অফিসার। আমি পেরেছি কারণ আমার সৎপিতা ও তার গোয়েন্দা বিভাগই আমার পিতাকে খুন করেছে নৃশংসভাবে। আমি সেদিন না বুঝলেও পরে বুঝেছি আমার মা জানতেন সেদিন রাতে আমার পিতাকে হত্যা করা হবে, তাই তিনি পরিকল্পিতভাবেই বাড়ির বাইরে চলে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। মা নাদিয়া, আল্লাহ তোমার প্রতি খুশি হন। তারই দয়ায় তোমার আসল পরিচয় ফিরতে পেরেছ। এরকম বড় ঘটনা খুব কমই ঘটে, আলহামদুলিল্লাহ, বলল শেখ খতিব আবদুল্লাহ। নিনা নাদিয়া শেখ খতিবকে বাউ করে তার প্রতি শ্রদ্ধা জানাল। বলল, মোহতারাম হজরত, আমি আমার পরিচয় ফিরে পেয়েছি সবকিছু হারিয়ে। পিতার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আমি পাইনি। এমন হল যে আমার মা আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। ভারী হয়ে উঠেছিল নিনা নাদিয়ার কণ্ঠ। মিস নিনা নাদিয়া, সবকিছু হারানোর পর সবকিছু পাওয়ার সময় আসে, এটাই সৃষ্টির একটা নিয়ম, বলল আহমদ মুসা। কিছু বলার জন্যে মুখ খুলেছিল নিনা নাদিয়া, কিন্তু তার পকেটের মোবাইল বেজে উঠল এই সময়। নিনা নাদিয়া চুপ করে গিয়ে পকেট থেকে মোবাইল বের করল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে মোবাইল আহমদ মুসার দিকে তুলে ধরে বলল, জনাব, আপনার টেলিফোন। আহমদ মুসা মোবাইলটি নিল। আহমদ মুসা গানবোটে উঠেই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদের কমিউনিকেশন কক্ষে। আহমদ মুসারা ফিরে আসছে এ খবর জানিয়ে। তার কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে মিনা নাদিয়ার নাম্বার দিয়েছিল। এর অল্প পরেই প্রধানমন্ত্রী কল ব্যাক করে আহমদ মুসাকে আল্লাহর শুকরিয়া আদায় করে ও আহমদ মুসাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তাদের স্বাগত জানানোর জন্যে তারা আসছেন। আহমদ মুসা সালাম দিতেই ওপার থেকে মাহমুদের কণ্ঠ পেল, বলল, আপনারা কোথায় আহমদ মুসা ভাই? আহমদ মুসা গানবোটের ড্যাশবোর্ডের লোকেশন চার্টের দিকে চেয়ে তাদের অবস্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ বলে দিল। ওপার থেকে মাহমুদ বলল, আপনারা আমাদের জলসীমায় এসে গেছেন, আমরাও এসে গেছি। অল্পক্ষণের মধ্যেই জঙ্গি বিমান হেলিকপ্টারের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্ত পরেই আকাশে 3টি জঙ্গি বিমান 2টি হেলিকপ্টার দেখা গেল। ওগুলো গানবোটের উপরে টহল দিতে লাগল। আর কিছুক্ষণ পরে এলো 2টি নৌযুদ্ধ জাহাজ। জাহাজ দুটি দুদিক থেকে আহমদ মুসাদের গানবোটের দিকে এগিয়ে এলো। গানবোট থেকে জাহাজে প্রথম উঠে এলো শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান দেরিয়াসিনি। তাকে স্বাগত জানাল প্রধানমন্ত্রী মাহমুদ। তারপর একে একে নেমে এলো নিনা নাদিয়া ও এমিলিয়া। সবশেষে জাহাজে উঠল আহমদ মুসা। আহমদ মুসাকে জড়িয়ে ধরল প্রধানমন্ত্রী মাহমুদ। কথা বলতে গিয়েও মাহমুদ কথা বলতে পারল না। আবেগে ভেঙে পড়ল তার কণ্ঠ। দু চোখ থেকে তার নেমে এলো অশ্রুর ঢল, কৃতজ্ঞতার অশ্রু, আনন্দের অশ্রু। পাশে দাঁড়িয়েছিল এমিলিয়া, নিনা নাদিয়া।
তাদের চোখেও অশ্রু টলটল করছে। শেখ আবদুল্লাহ আব্দুর রহমান আগেই বসেছেন একটা ডেক চেয়ারে। বলল ধীর কণ্ঠে, মাহমুদ, কৃতজ্ঞতার অশ্রু দিয়ে আহমদ মুসাকে দুর্বল করো না। আল্লাহর সৈনিক হিসেবে যা করার সেটাই তো করেছে। নীনা নাদিয়া তাকালো শেখ আবদুল্লাহ আব্দুর রহমানের দিকে। চোখের সামনে ভেসে উঠল তার পিতার অন্তিম দৃশ্য। তিনি জীবন দিয়েছেন, কিন্তু মুসলিম কমান্ডোদের তালিকা ও তাদের নেটওয়ার্কের বিবরণ শত্রুর হাতে অর্পণ করেননি। তিনি আল্লাহর এমন একনিষ্ঠ সৈনিক ছিলেন। গর্বে ফুলে উঠল নীনা নাদিয়ার বুক।